আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা একসাথে 2-3টা চ্যাপ্টার শিখব। প্রথমে আমরা যে চ্যাপ্টারটা শিখব সেটা হচ্ছে বহুপদী ও বহুপদীর সমীকরণ। দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছরে এখান থেকে একটা কোশ্চেন এসেই থাকে। সো এই চ্যাপ্টারটা আগে করাবো, অ্যান্ড দেন হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আসলে আমার শরীর খারাপের কথা যদি বলতে হয়, এটা হচ্ছে আমি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট শরীর খারাপ করে আমার, আবার ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়, বুঝতে পারছো? মানে আমার ঠান্ডার প্রবলেম আছে, সর্দির প্রবলেম আছে। তো হঠাৎই ঠান্ডা লাগে, আবার হঠাৎই সেরে দেয়। আর যেদিন ঠান্ডা লাগে সেদিন মনে করো পুরো দিনটাই মাটি হয়ে যায় আমার, ঠিক আছে? তো এই সমস্যাটা আছে আমার। সো আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। উপস্থিতি এত কম কেন? সম্ভাবনা নেক্সট ক্লাসে করাবো, আজকে সম্ভাবনা করাবো না। আজকে বহুপদী ও বহুপদীর সমীকরণ করাবো। তো আমি বোর্ডে যেটা লিখবো সেটা ক্লিয়ার দেখা যায় কিনা সেটা আমাকে একটু কনফার্ম করবা। বহুপদী ও বহুপদীর সমীকরণ। বহুপদী ও উপস্থিতি কম থাকার কারণ কি? সামনে ঈদ, এখন থেকে কি পড়াশোনা ঢিল শুরু হয়ে গেছে, বা ভাবছো যে পরীক্ষা পিছিয়ে গেছে আর কি, আর পড়াশোনার দরকার নেই, এরকম কিছু? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। স্পষ্ট শোনা যায়? আমি যেটা বলি সেটা কি স্পষ্ট শোনা যায়? স্পষ্ট শোনা যায়? এখন ক্লিয়ার শোনা যায়? স্পষ্ট আমি যেটা বলতেছি? হ্যাঁ, একদম ঠিক বলেছো। আসলে চাপ ছাড়া পড়াশোনা কেউ করতে চায় না। সম্ভাবনা করাবো, নেক্সট ক্লাসে করাবো। আজকে যেটা করাবো সেটা হচ্ছে বহুপদী, বহুপদী সমীকরণ, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এগুলো করাবো। সমস্যা নাই, করাবো। আচ্ছা, সো আমরা ক্লাসটা শুরু করতে পারি। হ্যাঁ, আমরা কথা না বলে ক্লাসটা শুরু করতে পারি। সো টাইপ 1 লেখো। টাইপ 1 বিভিন্ন ধরনের নিশ্চয়ক। বিভিন্ন ধরনের নিশ্চয়কের মানের ভিত্তিতে বিভিন্ন ধরনের নিশ্চয়কের মানের ভিত্তিতে মূলের প্রকৃতি। সো টাইপ 1 যেটা লিখলাম, দেখো, বিভিন্ন ধরনের নিশ্চয়কের মানের ভিত্তিতে মূলের প্রকৃতি। সো আমরা প্রথমে একটা ইকুয়েশন লিখবো, সেটা হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের নিশ্চয়ক
ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস 4ac, এটা তোমরা অনেক আগে থেকে পড়ে এসছো। তারপর জিনিসটা করাই, ডি ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। নাম্বার 2, যদি ডি এর ভ্যালু এমন হয় এত হলে মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। খেয়াল করো, এইটা নিশ্চয়কের ভ্যালুটা যদি 0 হয় তাহলে কি হবে, মানে যদি সমান হয়, সমান দেখো সমান ইকুয়াল টু 0, তার মানে আমাদের এখানে সমান হবে। আর যদি ডি এর ভ্যালুটা এরকম, দ্যাট মিনস এরকম, অর্থাৎ ডি এর ভ্যালুটা 0 সমান অথবা 0 থেকে যদি বড় হয় তাহলে মূলদ্বয় সবসময় বাস্তব হবে। মাথায় রাখবা যে ডি এর ভ্যালুটা এরকম একটা কন্ডিশন যদি থাকে যে ডি এর ভ্যালু কখনো সমান হবে আবার ডি এর ভ্যালুটা বড় হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের মূলদ্বয় সবসময় বাস্তব হবে। আর ডি এর ভ্যালু যখন নেগেটিভ হবে তখন সেটা জটিল হয়ে যাবে, জটিল। আর এখানে দেখো সমান অসমানের একটা ব্যাপার লিখেছি, যখন ইকুয়াল থাকবে তখন সমান, যখন ইকুয়াল না থাকবে তখন অসমান, দ্যাটস ইট। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। সো উপস্থিতি এত কম, হাস্যকর ব্যাপার। যাই হোক, নাম্বার 3, যদি এমন হয় তাহলে মূলদ্বয় হবে অবাস্তব ও জটিল। ঠিক আছে, অবাস্তব না, ঠিক আছে, মানে বাস্তবের জায়গায় হচ্ছে তোমার জটিল, বাস্তবের জায়গায় হবে জটিল, আর এখানে যা আছে অসমান। এটা তো আমাদের ডি এর থেকে আসলে ছোট আছে, রাইট? তাই অসমান হচ্ছে। আর যেহেতু মূল নেগেটিভ হবে, তাই নেগেটিভ হলে আমরা জটিল সংখ্যা পড়েছি, নেগেটিভ মূলের জন্য জটিল হয়, রাইট? স্যার একটা কন্ডিশন আছে যে ডি ইকুয়াল টু 0 যখন মূলদ্বয় পূর্ণবর্গ হয়, এখানে একটা কন্ডিশন মাথায় রাখতে হবে, মূলদ্বয় পূর্ণবর্গ হলে তখন আবার এরা বাস্তব ও সমান হয়। ঠিক আছে, বাস্তব ও সমান হবে। সো আমরা যদি এই সিম্পল কন্ডিশনগুলো জানি তাহলে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো করা যায়। বেশ কিছু কোশ্চেন এসেছে, তো আমরা সেগুলো যদি একটু দেখি। অর্গানিকের ভিডিও দেওয়া আসলে বন্ধ করে দিইনি আসলে ভাইয়া, বলতে পারো যে আসলে কিছু সমস্যার কারণে ভিডিও আপলোড করতে পারছি না। তোমরা শীঘ্রই ভিডিও পাবা। আর এখন ভিডিও আপলোড করলে তো আসলে তোমরা দেখতে চাও না, কারণ পরীক্ষা পিছাই গেছে, এখন ওইভাবে দেখবাও না। আই গেস তোমরা এখন আবার হয়তো ফাঁকি দুকি দেওয়া স্টার্ট করেছো। আচ্ছা, তো আমরা যদি কোশ্চেন দেখি এই টাইপের, কোশ্চেনটা হচ্ছে এমন যে একটা কোশ্চেন দেখো, কে কোন মানের জন্য কে এর কোন মানের জন্য কে প্লাস 1 তার ফোর ইন্টু কে মাইনাস 2x প্লাস হচ্ছে 2k ইকুয়াল 0 এর মূলদ্বয় সমান হবে। সো আমাদের এই কোশ্চেনটা বের করতে বলা হয়েছে। দেখো, যদি আমরা এটা করি
দেখো খেয়াল করো যে কে এর কোন মানের জন্য এই সমীকরণটা রয়েছে মূলদ্বয় সমান হবে তা বের করতে হবে। সো মূলদ্বয় সমান হলে আমরা একটু আগে দেখলাম যে আমাদের ডিটা কি হয় বলো তো, আমাদের একটা মাত্র কন্ডিশনে মূলটা সমান হয় যখন আমাদের দেখতে পাচ্ছি ডি ইকুয়াল 0। সো ডি ইকুয়াল 0 আমরা এখানে লিখবো প্রথমত। আর ডি মানে আমরা জানি হচ্ছে কি, ডি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তো এই ইকুয়েশনে আমাদের বিটা কোনটা, এই ইকুয়েশনে এইটা হচ্ছে আমাদের বি। খেয়াল করো আমাদের এখানে এক্স ব্যতীত যা ছিল সেটা হচ্ছে বি, আমাদের এক্স স্কোয়ার ব্যতীত যেটা ছিল সেটা হচ্ছে এ, আর এখানে একটা ধ্রুবক আছে সেটা হচ্ছে সি। সো আমাদের এই পুরো জিনিসটা হবে হচ্ছে বি, আর তারপরে হচ্ছে এক্স স্কোয়ার ব্যতীত যা থাকবে এই সব জিনিস হবে হচ্ছে এ, আর এখানে দেখো যেটা আছে সেটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। সো আমরা যদি একটু দেখি যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে হচ্ছে 16k মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4a, এ মানে হচ্ছে k প্লাস 1 আর সি মানে হচ্ছে 2k ইকুয়াল 0। সো আমাদের মূলত এখান থেকে k এর ভ্যালুটা বের করতে হবে, রাইট? সো k এর ভ্যালুটা কিন্তু আমরা এখন ইজিলি বের করতে পারবো। 16k স্কোয়ার 4k প্লাস হচ্ছে 4 ইকুয়াল 4, এখানে হবে 2k স্কোয়ার প্লাস হচ্ছে 2k, ঠিক আছে? 2k স্কোয়ার প্লাস হচ্ছে 2k, ঠিক আছে? সো আমরা এবার যদি একটু ক্যালকুলেট করি, এখানে দেখো 4 আছে, তাহলে এখানে আমাদের 16 আছে, আমি এখানে 4 লিখলাম। তো এবার একটু ক্যালকুলেট করো, 4k স্কোয়ার মাইনাস 16k প্লাস 16 মাইনাস 2k স্কোয়ার মাইনাস 2k ইকুয়াল 0। সো আমাদের এখানে 4k স্কোয়ার আছে, এখানে মাইনাস 2k স্কোয়ার আছে। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে হবে 2k স্কোয়ার, আর এখানে এটা যদি দেখো এখানে কত হচ্ছে মাইনাস 18k, আর এখানে কত প্লাস 16, রাইট? সো আমরা যদি এখান থেকে 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে কি হবে, k স্কোয়ার মাইনাস 9k প্লাস হচ্ছে 8 ইকুয়াল 0। সো k স্কোয়ার মাইনাস 8k মাইনাস k প্লাস 8 ইকুয়াল 0। সো k কমন নিলে k মাইনাস 8 মাইনাস 1 কমন নিলে k মাইনাস 8। সো k ইকুয়াল টু আমাদের উত্তর হচ্ছে 1 আর 8। স্পষ্ট বোঝা যাচ্ছে, ক্যালকুলেট করা যায়। আমাদের যে অপশনগুলো দেওয়া রয়েছে সেটা যদি আমরা একটু দেখি, 4 8 2 3, আমাদের অপশনগুলো দেওয়া রয়েছে এমন 4, বি নম্বর হচ্ছে 8, আর সি নম্বর হচ্ছে 2 3, ডি নম্বর হচ্ছে 3। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের যেহেতু দুইটা উত্তর আসছে, একটা আছে 1 আর 8, যেহেতু 1 নেই তাই উত্তর হবে বি নম্বর। এটা ডিউতে আসছিল 4-5 সালে, মেবি এটা ডিউতে আসছিল 4-5 সালে, বুঝতে পারছো? সো আমরা কিন্তু দেখো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে করতে পারছি। আচ্ছা, তোমরা কি দেখতে পারছো না? ক্লিয়ার নাকি? তোমরা কি স্পষ্ট দেখতে পাও? একটু কনফার্ম করো আমাকে, স্পষ্ট দেখতে পাও? কমেন্ট বক্সে তোমরা ক্লাস করো না কমেন্টই করো শুধু। আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্লাসের টপিক ব্যতীত কমেন্ট বক্সে উল্টোপাল্টা কথা বলবা না আর কি, ঠিক আছে? হুদায় উল্টোপাল্টা কথা বলে সময় নষ্ট করার কোনো কারণ দেখি না। যদি ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে করবা। আচ্ছা, ওকে। সো এবার আমরা নেক্সট একটা উদাহরণ যদি করি তাহলে দেখি এই সিস্টেমে আর কি। নেক্সট একটা কোশ্চেন যদি আমরা দেখি, ঢাকা ইউনিভার্সিটির আর একটা কোশ্চেন যদি আমরা দেখি, কোশ্চেনটা হচ্ছে এমন যে পি এর কিউব মানের জন্য পি এর কিরূপ মানের জন্য পি এর কিরূপ মানের জন্য এক্স স্কোয়ার প্লাস পি এক্স ইকুয়াল 1 ইকুয়াল 0 সমীকরণটির মূলদ্বয় জটিল হবে।
সমীকরণটির মূলদ্বয় জটিল হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলেছে যে পি এর কিরূপ মানের জন্য আমাদের সমীকরণটির মূলদ্বয় জটিল হবে। তো আমাদের এখানে অপশনগুলো একটু অন্যরকমভাবে দেওয়া রয়েছে। অপশনগুলো দেওয়া রয়েছে, আমি যদি একটু লিখি, এ নাম্বার যে অপশনটা সেটা দেওয়া রয়েছে -2p এরকম দেওয়া রয়েছে। তারপরে বি এর ভ্যালু দেওয়া রয়েছে হচ্ছে -4 এরকম দেওয়া রয়েছে। সি নম্বর যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে -2p2 এবং ডি নম্বর ফাইনালি যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আচ্ছা, আগের কোশ্চেনটা এখানে এরকম চিহ্ন দেওয়া রয়েছে আর এবার দেওয়া রয়েছে এরকম। মানে খেয়াল করো, আমরা এ নাম্বার যদি একটু দেখি, এখানে আমাদের লেস দ্যান ইকুয়াল দেওয়া আছে, লেস দ্যান ইকুয়াল দেওয়া রয়েছে। এই জায়গাটা দেখো লেস দ্যান দেওয়া আছে, লেস দ্যান ইকুয়াল নাই। এই জায়গাটা লেস দ্যান ইকুয়াল আছে। এই জায়গাটা দেখো খেয়াল করো, দুই জায়গায় দেওয়া রয়েছে লেস দ্যান দেওয়া রয়েছে, এই লেস দ্যান ইকুয়াল দেওয়া রয়েছে, এই জায়গাটা আমাদের আবার লেস দ্যান ইকুয়ালটা নাই। তাহলে খেয়াল করো আমাদের এই চারটা অপশন দেওয়া রয়েছে, বলতেছে পি এর কোন মানের জন্য এই সমীকরণটির মূলদ্বয় জটিল হবে। তো জটিল হওয়ার কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এখানে। সো আমাদের এই কন্ডিশনটা হচ্ছে কি জটিল হওয়ার কন্ডিশন। তাহলে জটিল হওয়ার কন্ডিশনটা যদি আমরা একটু লিখি, এটা আর ডি মানে হচ্ছে বি স্কোয়ার -4ac = 0। তাহলে আমরা যে এই সমীকরণে একটু দেখতে চাই, দেখো আমাদের এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটাই হচ্ছে এ এর ভ্যালু, আর এক্স এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে বি এর ভ্যালু, এটা হচ্ছে সি এর ভ্যালু। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার -4, এ মানে কত, এ মানে হচ্ছে 1 আর সি মানে হচ্ছে 1। সো আমরা যদি এরকম লিখি, সো আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে আমরা বুঝতে পারবো, স্পষ্ট বোঝা যাচ্ছে উত্তর কত হবে, রাইট? আসলে ম্যাথ না করলেও হবে, ম্যাথ না করে আনসার বলা যায়। পি স্কোয়ার এ পাশে গেলে কত হয় 4, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে -2p এরকম হবে আনসার, রাইট? সো তোমরা যদি অসমতা করে থাকো তাহলে হয়তো জিনিসটা জানো। এই যে, আর এছাড়া বোঝা যাচ্ছে এখানে দেখো যে কন্ডিশনে কিন্তু আমাদের লেস দ্যান ইকুয়াল নাই। আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে কি, অবশ্যই লেস দ্যান হতে হবে। তো লেস দ্যান আছে কোন জায়গায়, এরকম একটা ইকুয়েশনই আছে। সব জায়গায় দেখো লেস দ্যান ইকুয়াল আছে, এই দুই জায়গার ভিতরে একটা জায়গায় লেস দ্যান ইকুয়াল আছে, এক জায়গায় নাই, এখানেও একই। সো এইটা ম্যাথ না করে মূলত অ্যান্সার বলা যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে বড় করে লিখবো, অসুবিধা নাই। তো এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে 2-3 সালে, এটা অনেক আগে আসছিল। ডিউতে আসছিল এটা 2-3 সেশনে, অনেক পূর্বে আসছিল। সো আমাদের এই বিষয়টা গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপ 2 লিখো। টাইপ টু লিখবা মূল ও সহগের মধ্যে সম্পর্ক। মূল ও সহগের মধ্যে সম্পর্ক। সো আমি যদি একটু মুছে দিই, টাইপ 2 লেখো মূল ও সহগের মধ্যে সম্পর্ক। টাইপ 2 লিখবা হচ্ছে মূল ও সহগের মধ্যে সম্পর্ক। ব্র্যাকেটে লিখবা দ্বিঘাত সমীকরণের জন্য। দ্বিঘাত সমীকরণের
জন্য। সো আমরা যদি একটু দেখি আমাদের এখানে আসলে বহুপদীতে সিম্পল কনসেপ্ট দিয়ে আমাদের বেশ কিছু ম্যাথ করা যেতে পারে। দেখো প্রথমত আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে নাম্বার 1 আলফা প্লাস বিটা ইকুয়াল, খেয়াল করো আলফা প্লাস বিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো জানো? খেয়াল করো আলফা ও বিটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে দেখো এ বি সি আছে। যখন আমি একটা ওয়ার্ড নিব, মানে একটা সিঙ্গেল একটা পোরশন নিব, তখন আমি 2 নাম্বার স্টেপে চলে যাব। এবং এই জিনিসগুলো কীভাবে লিখতে হয় জানো? আমি একটু যদি বোঝাই, এ বি সি মাথায় রাখবা, সব সময় নিচে এ হবে, সব সময় নিচে এ হবে। আমি যদি এই জায়গাটা আলফা ইন্টু বিটা লিখি, তাও সব সময় এই জায়গাটা আমাদের নিচেই এ হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগটা সব সময় আমাদের নিচে হবে। দুই ক্ষেত্রে আমি লিখলাম, এখানে লিখলাম মূলদ্বয়ের যোগফল, আর এই জায়গাটা লিখেছি মূলদ্বয়ের গুণফল। ঠিক আছে, এই জায়গাটা লিখেছি মূলদ্বয়ের গুণফল, আর এই জায়গাটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। তো মূলদ্বয়ের যোগফলের জন্য আমরা যেটা করলাম যে এক্স স্কোয়ারের সহগটা এখানে লিখলাম, আবার মূলদ্বয়ের গুণফলের জন্য এক্স স্কোয়ারের সহগটা এখানে লিখলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, দেখো আমরা এখানে কিন্তু শুধুমাত্র আলফা, শুধুমাত্র বিটা, তার মানে বিষয়টা কি, আমরা শুধুমাত্র একটা পোরশন নিয়েছি, একটা পার্ট নিয়েছি। যখন আমি আলফা বিটা করছি, তার মানে কিন্তু আমি কি করতেছি, 2টা করে জিনিস নিচ্ছি, রাইট? আমি যখন বলতাম যে আলফা বিটা গামা, সেটা ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে, সেটা কিন্তু আমি 3টা করে জিনিস নিচ্ছি। এই জায়গাটা শুধুমাত্র একটা করে জিনিস নিচ্ছি। এজন্য এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের একটা জিনিস মাথায় রাখবা, বি এর আগে মাইনাস ইউজ করা লাগে, আর সি এর আগে প্লাস ইউজ করা লাগে। জিনিসটা এমন, প্লাস মাইনাস প্লাস, ওকে? সো যেহেতু সবসময় আমাদের এটা ইউজ করা হয়, সো এই জায়গাটা প্লাস থাকে, আর এই জায়গাটা যেটা হবে সেটা হচ্ছে মাইনাস বি ইউজ করব আমরা, বুঝতে পারছো? অর্থাৎ যখন আমরা একটা করে নেব তখন 2 নাম্বার স্টেপে যাব, যখন ডাবল করে গুণ করব তখন আমরা 3 নাম্বার পোরশনে যাব, অর্থাৎ সি বাই এ। ঠিক আছে, সেই জিনিসটা একটু মাথায় রাখবে আর কি। হ্যাঁ, আচ্ছা, সো তোমরা এই জিনিসটা জানো আর কি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এবার আমরা নাম্বার 2 যেটা লিখব সেটা হচ্ছে সমীকরণ কীভাবে লিখব। সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মূলদ্বয়ের, এখানে যেটা লিখবা সেটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল। ঠিক আছে, এই জায়গাটা হবে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। বিষয়টা কেমন, এক্স স্কোয়ার প্লাস মূলদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা ইন্টু বিটা ইকুয়াল 0। সো আমাদের এই সমীকরণের মূল যখন এইটা হবে, তখন ওই মূল থাকলে আমাদের সমীকরণটা গঠন করবে ঠিক এইভাবে। নাম্বার 3টা আমরা যেভাবে লিখব সেটা হচ্ছে যে মাইনাস হবে, রাইট? দাঁড়া, আমার কি ভুল গেল নাকি? মাইনাস হবে, রাইট? এই জায়গাটা মনে হয় মাইনাস হবে, মাইনাস মূলদ্বয়ের যোগফল প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল, মেবি এরকম কিছু হবে। আচ্ছা, তো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আরেকটা সূত্র আমরা লিখব, এবার আমরা আরেকটা যে জিনিসটা লিখবো সেটা একটু লেখো, যে একটি মূল অপরটির আর গুণ হলে, খেয়াল করো, একটি মূল অপরটির আর গুণ হলে জিনিসটা বোঝায় এমন, আর গুণ মানেই বোঝা যাচ্ছে r:1। ধরো কোন একটা জিনিস আছে যে এটা এক্স বাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এখানে ধরলাম আর, আমি বলতেছি এক্সটা হচ্ছে ওয়াইয়ের আর গুণ,
কি বললাম, এক্সটা হচ্ছে ওয়াইয়ের আর গুণ। দেখো এক্সের ভ্যালুটা ওয়াইয়ের আর গুণ যদি হয় তাহলে এটাকে কীভাবে লেখা যায়, এক্স বাই ওয়াই আর বাই ওয়ান, দ্যাট মিনস এক্স ইস টু ওয়াই আর ইস টু ওয়ান, এভাবে লেখা যায় না? কাজে একটা ভ্যালু যখন আরেকটার আর গুণ হয় তখন আমরা সেটাকে আর ইস টু ওয়ান হিসেবে লিখতে পারি, বুঝতে পারছো? তো যদি এমন হয় তাহলে আমাদের একটা ফর্মুলা হচ্ছে এত হলে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু, খেয়াল করো আমাদের এখানে এই সমীকরণের বলতেছি একটি মূল, আলফা বিটা না, এখন একটি মূল যদি আমাদের মানে একটি মূল অপরটির কত গুণ হচ্ছে আর গুণ যদি হয় তাহলে আর গুণ মানে আমরা তার একটা মিনিং বুঝে নিলাম যে আর ইস টু ওয়ান যদি থাকে তাহলে এই দুইটার যোগফল লিখব, এই দুইটার যোগফল লিখে তার হোল স্কোয়ার, আর নিচেই হচ্ছে শুধুমাত্র আর, নিচেই কি নিচেই শুধুমাত্র আর। আর এখন এইটার সাথে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বি স্কোয়ার বাই হচ্ছে এ সি, বি স্কোয়ার বাই সি এ বাই অথবা এ সি, তুমি যা লেখো অসুবিধা নাই, ঠিক আছে? সো আমরা এই কনসেপ্টগুলো যদি জানি তাহলে আমরা ঢাকা ইউনিভার্সিটির বেশ কিছু উদাহরণ করতে পারবো। আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির উদাহরণগুলো একটু দেখি তাহলে যেটা বুঝতে পারবো, কোশ্চেনটা হচ্ছে এমন, যদি একটু লিখি আমি, যতগুলো কোশ্চেন এসছে আমরা কয়েকটা তার মধ্যে উদাহরণগুলো করব। ঢাকা ইউনিভার্সিটির প্রথম যে উদাহরণটা 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0, সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত? সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত? খেয়াল করো কি লিখলাম, 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0, সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত? তাহলে সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি, মূলদ্বয়ের বর্গের সমষ্টি বলতে কি বোঝাচ্ছে, ধরো দুইটা মূল ধরে নিলাম আলফা ও বিটা, এই দুইটা মূলের বর্গ করো, বর্গ করলে কি হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার বর্গর সমষ্টি কত? তার মানে বিষয়টা হচ্ছে এমন। এখন এইটা মানে কি, এইটা মানে হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন আলফা বিটা, রাইট? এখন খেয়াল করো আমরা যেহেতু মূল জেনেছি আলফা বিটা, তো আমরা কিন্তু আলফা বিটা ইজিলি বের করতে পারবো। সেটা কিভাবে, আমরা এই ইকুয়েশনের আলফা প্লাস বিটা কিভাবে বের করতে পারবো? তোমাকে যেটা বলেছিলাম যে সব সময় এটা এখানে হবে, অর্থাৎ 3টা এখানে হবে, আর এখানে যখন প্লাস হচ্ছিল তখন এখানে মাইনাস হচ্ছিল, তাহলে এখানে যখন মাইনাস হচ্ছে তখন এখানে প্লাস হবে, রাইট? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা কি আলফা ইন্টু বিটা। তো আলফা ইন্টু বিটার ক্ষেত্রে আমি বলছিলাম এটা সবসময় নিচে থাকবে, তার মানে 3টা নিচে, আর যখন এখানে প্লাস হচ্ছিল তখন এখানে প্লাস 3 হচ্ছিল, তাহলে এখানে যখন প্লাস তখন এখানে প্লাসই হবে। তাহলে এবার আমরা যদি একটু ভ্যালু বসাই, যে 2/3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে হচ্ছে 1/3, এরকম হচ্ছে, রাইট? সো আমরা যদি এই পাশে ক্যালকুলেট করি তাহলে কি হচ্ছে 4/9, আর এখানে হবে 2/3। সো নেক্সট তুমি যদি ক্যালকুলেশন করো এখানে হবে 9, 4 মাইনাস 3, 3 দুগুণে 6, সো আমাদের এখানে 2/9 আসছে অ্যান্সার, বুঝতে পারছো? সো ঢাকা ইউনিভার্সিটিতে এটা আসছিল তোমার 98-99 সালে, বেশ আগে আসছিল, এটা ডিউতে আসছিল 98-99 সালে, হ্যাঁ। সো এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, এটা গেল। এবার আমরা যদি নেক্সট একটা উদাহরণ করি তাহলে আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারবো। একই রিলেটেড কোশ্চেন আর না করি, আমি একটা কাজ করি, আর একটা কোশ্চেন যদি তোমাদের একটু বোঝাই, যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, একটা কোশ্চেন লেখো তোমরা। আচ্ছা, তোমরা সবাই বুঝেছো, ফাইন। সো আমি যদি নেক্সট একটা উদাহরণ লিখি, দেখো উদাহরণটা হচ্ছে এমন যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস
12 = 0। সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা এত। আচ্ছা, এটার জন্য একটা শর্টকাট আছে, মেবি এটার জন্য একটা শর্টকাট আছে অবশ্য। একটা কাজ করা যায়, এটা আপাতত রাখো, এটার একটা শর্টকাট আছে, এটা আমরা কোর্সে লিখে ফেললাম, একটু কষ্ট করে কেটে দাও একটু। এটার জন্য শর্টকাট আছে, আমরা এটার জন্য আলাদাভাবে শিখবো। সো আমি আরেকটা কোশ্চেন লিখি, x² - 5x - 5x + 3 = 0। এরকম কিছু দেওয়া রয়েছে। সমীকরণের একটি মূল 4 হলে সমীকরণের একটি মূল 4 হলে অপর মূলটি কত? সো একটু খেয়াল করো যে সমীকরণের মূল আমরা জানি যে আমরা যদি এই সমীকরণের দুইটা মূল ধরে নিই আলফা আর একটা বিটা, যেখানে আলফা = আমাদের দেওয়া রয়েছে একটি মূল 4, তাহলে আমাদের আর একটা মূল কত এরকম কিছু দেওয়া রয়েছে। সো আমরা যদি এইটা একটু ইউজ করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো। সেটা কি? আলফা ইন্টু বিটা = c/a। আলফা মানে হচ্ছে 4, বিটা সি মানে কত? সি মানে হচ্ছে সি, আর এখানে আমরা এখানে এ মানে কত? এ মানে হচ্ছে 1। সো বিটা = দেখো কি আসতেছে c/4। এখন আমরা সি এর ভ্যালুটা যদি কোনোভাবে পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ক্লোজ। তাহলে আমরা এখন এই ইকুয়েশনে একটু ব্যাক করি। তো এই ইকুয়েশনে বলা হচ্ছে কি, দেখো আমরা যদি করি তাহলে এখানে কত হবে না? 4 + বিটা = কত হবে না? মাইনাস মাইনাসে প্লাস 5/1, রাইট? সো আচ্ছা, আমাদের এই লাইনটা লাগতেছে না আসলে মূলত। হ্যাঁ, আমরা এইভাবে না করলেও একবারে হচ্ছে আর কি। ভাবছিলাম যে দুইটা স্টেপে করা লাগবে না হয়তো, বাট এত ঝামেলা করা লাগতেছে না। এটা কিভাবে করা যায় দেখো, আলফা প্লাস বিটা ইকুয়াল যদি করি তাহলে কি আসবে না বলো তো? -b/a হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আলফা মানে হচ্ছে 4 আর বিটা মানে আমি জানি না, আর মাইনাস বি মানে হচ্ছে এখানে -5/a মানে হচ্ছে এখানে 1। সো 4 + বিটা = এখানে হচ্ছে 5। সো বিটা = 1। সো আমাদের অপর মূলটি কত? 1। কোথায় আসছে নাকি এখনো ফ্যান নেই? তাহলে এটা গেল। এটা ডিইউতে আসছিল 8-9 সালে। ডিইউতে আসছিল 8-9 সালে। আচ্ছা, এবার ঢাকা ইউনিভার্সিটির আরেকটা কোশ্চেন দেখব, সেটা একটু কমপ্লেক্স আর কি। হ্যাঁ, মানে অন্যান্য বছরের তুলনায় একটু কমপ্লেক্স, তো খুব বেশি কঠিন না। আমরা একটু যদি দেখি কোশ্চেনটা তাহলে বুঝতে পারবো। কোশ্চেনটা হচ্ছে এমন যে, একটু লিখি কোশ্চেনটা, যদি আমরা কোশ্চেনটা একটু লিখি তাহলে বুঝতে পারবো বিষয়টা। 2x² - 7x + 5 2x² - 7x + 5 = 0। সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা এবং x² - 4x +
-4x + 3 = 0 সমীকরণের মূলদ্বয় বিটা এবং গামা হলে সমীকরণের মূলদ্বয় বিটা এবং গামা হলে কোশ্চেনে চাইছে গামা প্লাস আলফা ইজ টু গামা মাইনাস আলফা হট, এরকম একটা কোশ্চেন চাইছে। এটা তুলনামূলক একটু কমপ্লেক্স, তবে যে খুব বেশি কমপ্লেক্স বিষয়টা এমন না। আমরা যদি একটু দেখি কোশ্চেনটার সমাধান, খেয়াল করো আমাদের ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এই সমীকরণের মূলদ্বয় বলা হচ্ছে আলফা এবং বিটা। তাহলে প্রথম সমীকরণের থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এরকম টাইপের যদি অনুপাত রিলেটেড কোনো ম্যাথ থাকে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে আমাদের এই দুইটার জিনিসের ভিতরে আমরা এই যে ফার্স্ট পোরশনটা আছে আমরা এটা ইউজ করব না সলিড হিসেব, আমরা কোনটা ইউজ করব? এটা ইউজ করলে সুবিধা কি? এটা ইউজ করলে অনেক বড় ম্যাথ ইজিলি করা যায়। সেটা কীভাবে যদি আমরা একটু দেখি, তাহলে শুধুমাত্র গুণের পোরশনটা আমরা ইউজ করব। সেটা হচ্ছে আলফা বিটা যদি আমরা ইউজ করি, তাহলে এই সমীকরণে আলফা বিটা মানে কত বলো তো? 5/2, রাইট? আচ্ছা, এটা আমরা পেলাম। এটা আমরা ধরো 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমাদের কি দেওয়া রয়েছে? আমাদের দ্বিতীয় আরেকটা ইকুয়েশন দেওয়া রয়েছে, বলতেছে এই সমীকরণে আমাদের বিটা এবং গামা আছে। তাহলে বিটা এবং গামা যদি থাকে তাহলে একটু খেয়াল করো তো ভাই, কি লেখা যায়? মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু লেখা যায় না 3/1? তাহলে 3/1 দ্যাট মিনস শুধু 3 লেখা যায়, রাইট? সো আমি যদি 3/1 লিখি আর কি, এটা নাম্বার 2 ইকুয়েশন। একটা কাজ করো তো ভাই, এই 1 এবং 2কে যদি একটু ভাগ করে দাও তো, যদি ভাগ করে দাও তাহলে কি এই বিটা বিটা কাটা যায় না? বিটা বিটা যদি কাটা যায় তাহলে এখন বলো তো আমি কি বলতে পারি যে আলফা বাই গামা এর মানে হচ্ছে 5/2 বাই হচ্ছে 3। তার মানে আমি বলতে পারি এখন যে আমাদের এই আলফার ভ্যালুটা হচ্ছে 5/2 আর গামার ভ্যালুটা হচ্ছে 3। সো আমরা এবার কি ক্যালকুলেশন করতে পারি না ভাই? আমি যদি এই পাশে দেখাই, খেয়াল করো, আমরা যদি ওই ক্যালকুলেশনটা এখানে দেখাই, সেটা হচ্ছে আলফা প্লাস গামা আর এখানে আলফা মাইনাস গামা। এখন আলফা মানে কত? আমরা এখানে আলফা চাইনি, এখানে চাইছি কি গামা প্লাস আলফা, আর এখানে চাইছি কি গামা মাইনাস আলফা। এখন গামা মানে কত? গামা মানে হচ্ছে 3, আর আলফা মানে কত? আলফা মানে হচ্ছে 5/2। আবার এখানে যদি লিখি গামা মানে হচ্ছে 3 আর আলফা মানে -5/2, একটু ক্যালকুলেট করো, খুবই সিম্পল। 3 দুগুণা 6, 6 + 11, 11 বাই হচ্ছে 2, আর এখানে 3 দুগুণা 6, 6 থেকে 1 বাদ দিলে 5, তার মানে হাফ এখানে। সো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 11/1। তাহলে কি বুঝতে পারছো যে গামা প্লাস আলফা ইজ টু গামা মাইনাস আলফা, এটার ভ্যালু হবে 11:1। খুব সিম্পল না? কিন্তু তুমি যদি প্লাসের সূত্রতে করো, বইতে দ্বারা করা রয়েছে, অনেক বড় হবে, এত প্যারা নেওয়ার কোনো মানেই নাই। বুঝতে পারছো? হ্যাঁ, যোজন বিয়োজন করে আর কি। যাই হোক, যে কোনোভাবে তুমি বুঝতে পারলে হলো। আচ্ছা, যাই হোক, অনেকেই বুঝেছো বিষয়টা। সো এটা ডিউতে আসছিলো 15-16 সালে। হ্যাঁ, এটা ডিউতে আসছিলো 15-16 সালে। ডিউতে আসছিলো 15-16 সালে। আচ্ছা, যোজন বিয়োজন করো, যাই করো, যাই হোক, বুঝতে পারছো বিষয়টা? ওকে, ফাইন। তাহলে আমরা মোটামুটি 3টা উদাহরণ দেখলাম। এবার আমরা আরেকটা উদাহরণ দেখব। হ্যাঁ, সেটা একটু যদি লিখো। কোশ্চেনটা হচ্ছে এমন, মুছে দিই আমি, যদি আর একটা কোশ্চেন যদি একটু লিখি। কোশ্চেনটা হচ্ছে এমন যে 3x² - kx + 4, 3x² - kx + 4 সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হলে সমীকরণের একটি মূল অপরটির
অপরটির 4 গুণ হলে সরি 4 গুণ না, এখানে 3 গুণ দেওয়া রয়েছে। 3 গুণ হলে কে এর ভ্যালু কত, কে এর মানটা কত আমাদের বের করতে হবে। কে ইকুয়াল টু হট। সো আমি এখানে একটা পয়েন্ট লিখেছি, একটু খেয়াল করো তো কি লিখেছি সেটা। আমি বলেছি যে একটি মোল যদি অপরটির আর গুণ হয়, তাহলে দেখো একটি মোল অপরটির 3 গুণ, তার মানে বিষয়টা কেমন আছে ভাই, 3:1 আকারে আছে। আমরা এখানে বুঝতেই পারছি যে একটি মোল অপরটির আর গুণ হলে সেইটার আরেকটা মিনিং হচ্ছে ফিজিক্যাল মিনিং r:1। তার মানে একটি যদি আরেকটার 3 গুণ হয় তাহলে 3:1। দ্যাট মিনস এইটা এখন আমাদের সেই আর এর ভ্যালু r:1। বুঝতে পারছো? যদি হয় তাহলে আমাদের কে এর ভ্যালু কত, তার মানে আমাদের এই কে এর ভ্যালু কত। সূত্র দেখো ভাই, এই যে ইস্টু দুইটা আছে সেই দুইটা ইস্টু যোগ করেছি, যোগ করে স্কোয়ার করেছি। এখানে যেটা করেছি শুধুমাত্র এই যে যত গুণ আছে সেই ভ্যালুটা এখানে বসাইছি, ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি এ। বি স্কোয়ার মানে কোনটা ভাই, মাইনাস কে তার স্কোয়ার বাই সি এ। সি এ মানে কত, 3 4 12। তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেট করি আমরা, এখানে হবে কত, 16, রাইট। 16 বাই হচ্ছে 3 ইকুয়াল টু কে স্কোয়ার বাই হচ্ছে কত, 12। আমরা যদি একটু ক্যালকুলেট করি, 3 4 12, তাহলে কে স্কোয়ার 4 16 64, তাহলে কে এর ভ্যালু হবে 8। খুব সহজ আর কি। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো হয়তো বিষয়টা, কে এর ভ্যালুটা হবে 8। সো ডিউতে আসছিল এটা, ডিউতে আসছিল 14-15 সালে। +-8 হবে না, +-8 না, এটা ডিউতে আসছিল 14-15 সালে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। সো আচ্ছা, এই জিনিসটা আসলে এখানে এমনভাবে দিয়েছে জিনিসটা, এটা আসলে প্লাস মাইনাস হওয়া উচিত আর কি। হ্যাঁ, এটা উত্তর আসলে দুইটা হওয়া উচিত। এটার উত্তর হচ্ছে দুইটা হওয়া উচিত। মূলত বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, তো কে ইকুয়াল টু +-√64, তার মানে কে ইকুয়াল টু +-8। বুঝতে পারছো? মূলত এইটাই অ্যান্সার হবে। কোনো বইতে প্লাস দেওয়ার আছে, কোনো বইতে দুইটাই দেওয়ার আছে আর কি। সো +- হওয়া উচিত। আচ্ছা, সো এটা হলো আর কি, আমরা এটা বুঝলাম। সো আমরা এখন যে কাজটা করব আর কি, লাস্ট টাইপ না, আর একটা দুইটা টাইপ আছে মূলত, না এখনও 2-3টা টাইপ আছে। একটু লেখো, মূল ও সহগের মধ্যে সম্পর্ক। এবার লিখবা ত্রিঘাত সমীকরণের জন্য, ত্রিঘাত সমীকরণ। এখানে যেটা লিখবা এখন সেটা হচ্ছে ত্রিঘাত সমীকরণের জন্য। এটা হচ্ছে টাইপ 3। বুঝতে পারছো? সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পরের যে স্টেপটা আছে আর কি, ত্রিঘাত সমীকরণের জন্য আমরা যদি একটু লিখি তাহলে কেমন হবে, একই রকম লিখবা। আচ্ছা, মূল ও সহগের মধ্যে সম্পর্ক, কিন্তু সেটা ত্রিঘাত সমীকরণের জন্য। তো ত্রিঘাত সমীকরণের জন্য আমাদের ইকুয়েশনটা এমন থাকবে, x³ + bx² + cx + d = 0 সমীকরণের মূলত্রয় যদি এমন থাকে, আলফা বিটা গামা হলে, আমরা এখন এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে, যদি আলফা প্লাস বিটা গামা লিখি, নাম্বার 2 হচ্ছে আলফা বিটা বিটা গামা গামা আলফা, নাম্বার 3 হচ্ছে আলফা বিটা গামা। ঠিক আছে, এই 3টা স্টেপ আমাদের হাতে আছে। তো প্রথমে আমাদের যে অপশনটা আছে দেখো, A B C D,
তো আগের ইকুয়েশনের মতো আমাদের প্রথমেই আমাদের এটা অলওয়েজ মাথায় রাখবা, সেটা নিচে হবে, এটা সব সময় নিচে হবে। এবার আমরা জানি যে এখানে প্লাস মাইনাস হিসেবে ইউজ করতে হয়। তাহলে প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি কোনটা ইউজ করব, মাইনাস বি, কারণ আমাদের এখানে সিঙ্গেল পোরশন। এবার যখন 2টা করে গুণ করেছি তখন 3 নম্বরে যাব, 1 2 3। যখন 3টা করে গুণ করেছি তখন 4 নম্বরে যাব, 1 2 3 4 মাইনাস টু। বুঝতে পারছো বিষয়টা? সো এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, তো আমরা যদি এই জিনিসটা বুঝে থাকি তাহলে ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আমরা যদি লিখি, বলা হচ্ছে 3x কিউ মাইনাস 1 ইকুয়াল 0 এর মূলগুলি আলফা বিটা গামা হলে এর মূলগুলি আলফা বিটা গামা হলে আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ ইকুয়াল টু হট। খেয়াল করো, আমরা যদি এই জায়গাটা একটু খেয়াল করি, বলা হচ্ছে এই একটা সমীকরণ আছে, যেই সমীকরণে আলফা বিটা গামা আছে, যদি থাকে তাহলে আমাদের এরকম একটা ভ্যালু বের করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা এই সমীকরণটা যদি একটু লিখি, আলফা কিউ বিটা কিউ গামা কিউ। খেয়াল করবা যে আমাদের কোনো ইকুয়েশনে যদি এক্স স্কোয়ার কিংবা এক্স এরকম কোনো একটা পার্ট যদি মিসিং থাকে, আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পারছি আমাদের এই দুইটা অংশ মিসিং আছে, রাইট? আমাদের এক্স স্কোয়ারের অংশও নাই, আবার এক্স অংশও নাই। যদি কোনো অংশ মিসিং থাকে তাহলে তোমাদের একটা টেকনিক শেখাই দিই। সেই টেকনিকটা হচ্ছে, তুমি জাস্ট দুইটা পোরশনের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করবা, দুইটা পার্টের জন্য ফর্মুলা ইউজ করবা, আর একটা রেখে দিবা। এতে সুবিধা কি, ম্যাথ করলে বুঝতে পারবা। এ কিউ প্লাস বি কিউ এর একটা ফর্মুলা তোমরা জানো, সেটা কি? আলফা। সেই ফর্মুলাটা হচ্ছে আলফা প্লাস হচ্ছে বিটা, এখানে কত হবে বলতে পারবা? কিউ মাইনাস 3 ইন্টু -3 আলফা বিটা, এখানে হবে কত? আলফা প্লাস বিটা, রাইট? এই যে আমরা এতটুকুর জন্য এই ফর্মুলাটা ইউজ করলাম, আর সাথে আমাদের কি আছে? গামা কিউ যোগ আকারে আছে। এবার একটু খেয়াল করো তো ভাই, যে আলফা প্লাস বিটা কিউ, এখানে আলফা প্লাস বিটা আছে। তো আমরা যে ইকুয়েশন থেকে বের করতে চাই যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত হবে বলতে পারবা কেউ? এখানে কত হবে? যে সূত্রটা জানি সেটা হচ্ছে, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ বাই হচ্ছে প্রথমটা, তো এক্স স্কোয়ারের সহগ এখানে নাই, তাই 0 লিখলাম। আর এখানে দেখো এক্স কিউ এর সহগ, তাহলে এখানে কত হচ্ছে? 3। তাহলে বিষয়টা হচ্ছে এখানে আমাদের 0 আসতেছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস গামা। তাহলে দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা মাইনাস গামা পেয়ে গেলাম। এবং তাহলে আমরা যে ভ্যালুটা এখানে বসাই দিই, দেখো মাইনাস গামা তার কিউ -3 আলফা বিটা, আর আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস গামা, তাহলে এখানে মাইনাস মাইনাসের প্লাস গামা প্লাস এখানে হবে নাকি গামা কিউ। এবার একটু খেয়াল করো ভাই, এখানে মাইনাস গামা কিউ আছে আর এখানে পজিটিভ গামা কিউ আছে, তাহলে এই অংশটা আর এই অংশটা কাটা যায়। এবার যদি কাটা যায় ভাই, দেখো ম্যাথটা হয়েই গেছে, খুবই সিম্পল হয়ে গেছে। এবার দেখো আলফা বিটা গামা, এটার ভ্যালু কত ভাই বলো তো? আলফা বিটা গামা, এটার মানে হচ্ছে দেখো এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট মাইনাস কনস্ট্যান্ট বাই হচ্ছে কি? মাইনাস কনস্ট্যান্ট বাই হচ্ছে এক্স কিউ এর সহগ। মাইনাস কখন লিখেছি? যখন এখানে পজিটিভ ছিল, তাহলে এখানে যখন নেগেটিভ তখন এখানে কি লিখতে হবে? তখন এখানে লিখতে হবে পজিটিভ বাই এখানে হবে 3। এই 3টা এখানে বসাই দিলাম, তাহলে 1/3 বসাই দাও, তাহলে উত্তর হচ্ছে 1। দ্যাটস ইট, অনেক সহজে করে ফেললাম। বাট তুমি যদি এই পুরোটার ফর্মুলা অ্যাপ্লাই করতে অনেক বড় হতো। তো আমি যেটা বলবো যে এখানে ঢাকা ইউনিভার্সিটিতে দিলে এরকমই হবে, কোনো অংশ মিসিং থাকবে। এমসিকিউতে দিলে অবশ্যই কোনো একটা অংশ মিসিং থাকবে, নাহলে ম্যাথটা বেশ বড় হবে। তাহলে কোনো একটা অংশ দেখো এখানে এক্স স্কোয়ার কিংবা এক্স কোনো একটা পোরশন যদি আমাদের মিসিং থাকে, তাহলে আমাদের শর্ট একটা টেকনিক কি? টেকনিকটা হচ্ছে আমরা দুইটা অংশের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করে এইভাবে ভ্যালু বের করে করবো, অনেক ইজি হবে। বুঝতে পারছো? এটা ডিউতে আসছিল 16-17 সালে।
আচ্ছা, সো আমরা এটা বুঝে নিলাম। আলফা প্লাস, এখানে আমি দেখো এখান থেকে কি লিখলাম, যে আলফা প্লাস গামা ইকুয়াল টু কত, 0। তাহলে কি হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, গামা এই পাশে নিয়ে গেলে মাইনাস হবে না? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝে নিলাম। এবার আমরা যেটা করব সেটা লিখবা বৃহত্তম ও ক্ষুদ্রতম ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নির্ণয়। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নির্ণয়, এটা ঢাকা ইউনিভার্সিটিতে প্রায়ই আসে। সো আমরা টাইপ 4 লিখবো এখানে। টাইপ 4 যদি একটু লিখি, টাইপ 4 যেটা লিখবা সেটা হচ্ছে বৃহৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, ঠিক আছে, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নির্ণয়। খেয়াল করো, তোমার কাছে যদি এরকম কোনো ইকুয়েশন থাকে, সে ফর এক্সাম্পল আমি তোমার কাছে এরকম কোনো ইকুয়েশন দিলাম, প্লাস মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস সি ইকুয়াল 0 সমীকরণের আমাদের এখানে দুইটা জিনিস চাইতে পারে। এক হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর আরেকটা জিনিস চাইতে পারে হচ্ছে মিনিমাম ভ্যালু। তো সেটা কিভাবে সম্ভব, খেয়াল করো, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই জায়গাটা প্লাস থাকুক কিংবা মাইনাস থাকুক, আমরা এই জায়গাটা কি করব, অলওয়েজ পজিটিভ ধরবো। অলওয়েজ এই জায়গাটা কি ধরবো, পজিটিভ ইউজ করব। বুঝতে পারছো বিষয়টা? আমি এখানে কি লিখলাম দেখো, এখানে যেটা লিখলাম যে আমাদের এখানে প্লাস থাকলেও প্লাস ধরবো, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ। এখানে যেটা বলতেছি আমি কি, এক্স স্কোয়ারের সহগ মাথায় রাখবা, সব সময় আমাদের এখানে পজিটিভ ধরতে হবে। এক্স স্কোয়ারের সহগ সব সময় কি ধরতে হবে, এক্স স্কোয়ারের সহগ অলওয়েজ পজিটিভ ইউজ করব। এখানে মাইনাস থাকলেও পজিটিভ ধরে নেব, এই জায়গাটা প্লাস থাকলেও প্লাস ধরে নেব। আর বাকি যেখানে আছে ওরকম আমরা প্লাস থাকলে প্লাস ইউজ করতে পারবো, মাইনাস থাকলে মাইনাস ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। বাট শুধুমাত্র একটা জায়গায় আমাদের এক্স স্কোয়ারের আগে সবসময় পজিটিভ ধরতে হবে। ধরার পরে আমাদের এখন ভ্যালুটা কীভাবে হবে খেয়াল করো। ভ্যালুটা হচ্ছে, যখন ম্যাক্সিমাম ভ্যালু বলবো তখন বি স্কোয়ার প্লাস 4 বাই হচ্ছে এখানে হবে 4a, 4b স্কোয়ার প্লাস 4ac বাই 4a। দেখো কেন কি লিখলাম, ম্যাক্সিমাম ভ্যালু যখন নির্ণয় করব তখন এখানে পজিটিভ হবে। সূত্রটা কি, বি স্কোয়ার, যখন ম্যাক্সিমাম ভ্যালু বলবো তখন সূত্রে প্লাস ইন্টু 4ac বা 4ca যাই বলো, বা এখানে শুধুমাত্র 4a হবে। হ্যাঁ, আর মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে বি স্কোয়ার, সূত্রের মাইনাস হবে বাই 4ac বা এখানে শুধুমাত্র 4a হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আগের মতোই সূত্র, এখানে শুধুমাত্র মাইনাস ইউজ করেছি। সো ঢাকা ইউনিভার্সিটি যেটা প্রায়ই আসে। তো আমরা যদি একটু দেখি আর কি, কয়েকটা উদাহরণ যদি দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবো। সো ঢাকা ইউনিভার্সিটির আমি দুইটা উদাহরণ লিখব। নাম্বার 1, 5 প্লাস 3x, 5 প্লাস হচ্ছে 3x মাইনাস এক্স স্কোয়ার এর সর্বোচ্চ মান। এটা ঢাকা ইউনিভার্সিটি বললে ভুল হবে, অন্য ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। এর সর্বোচ্চ মান কত? তো খেয়াল করো, আমরা যদি সর্বোচ্চ ভ্যালুর কথা ইউজ করি তাহলে আমাদের সূত্রটা হবে এটা। তাহলে আমরা এই ফর্মেটটা একটু সাজাই নিই। দেখো এক্স স্কোয়ার ফর্মেট একটু সাজাই নিই, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। দেখো আমি একটু এই জিনিসটাকে একটু সাজাই লিখলাম, মানে একটু ঘোরায় লিখলাম।
এখন যেটা বললাম যে এক্স স্কোয়ারের আগে মাইনাস থাকুক কিংবা প্লাস থাকুক সবসময় আমরা কি ধরে নিব, আমরা সবসময় পজিটিভ ধরে নিব। তাহলে আমাদের এই অংশটা কি ধরে নিতে হবে, পজিটিভ ধরে নিলাম। বাকি যা অংশে আছে যা আছে আছে, তো এরকম যদি থাকে তাহলে আমাদের এই ক্ষেত্রে মূলত আমাদের কিভাবে বৃহত্তম ভ্যালু নির্ণয় করতে হবে। বৃহত্তম ম্যাক্সিমাম এখানে যে ভ্যালুটা হবে সেটা কি বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত ভাই, 3 স্কোয়ার। বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 4ac। 4 এ কত, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, সি হচ্ছে 5/4a। তাহলে এখানে হবে 9 প্লাস 4 5 20 বাই হচ্ছে 4, তাহলে উত্তর হবে 29/4। এইটা ডিউতে আসছিল তোমার 8-9 সালে, ডিউতে আসছিল 8-9 সালে। এটা ডিউতে আসছিল হচ্ছে 8-9 সালে, ঠিক আছে। সো ঢাকা ইউনিভার্সিটিতে আরেকটা উদাহরণ আমরা দেখি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারবো। সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। কোশ্চেনটা যদি একটু লিখি, কোশ্চেনটা বলা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইকুয়াল 0। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 0, এর ন্যূনতম মান কত, এর ন্যূনতম মান। সো আই গেস তোমরা এখন পারবা এই ধরনের ম্যাথগুলা কিভাবে করতে হবে। বি স্কোয়ার, দেখো এক্স স্কোয়ারের আগে প্লাস কিংবা মাইনাস সবসময় কিন্তু প্লাসই ধরতে হবে, তাই এখানে প্লাস আছে, এখানে কোনো অসুবিধা নাই। এবার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, মাইনাস 2 স্কোয়ার, সূত্রের মাইনাস, যেহেতু ন্যূনতম বলেছি তাহলে সূত্রের মাইনাস 4ac। 4 এ কত, এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 5 বাই হচ্ছে 4a। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করলে এখানে কত হবে, এখানে হবে 4 মাইনাস 4 5 20 বাই কত 4, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, -4, রাইট। এটার অ্যান্সার হবে কত, এটার অ্যান্সার হবে তোমার, আমার কি ভুল যাচ্ছে, বি স্কোয়ার মাইনাস, ও সরি একটু ভুল আছে, ওয়েট আমি আসলে সূত্রটা একটু ইন্টারচেঞ্জ করে ফেলেছি, এই ক্ষেত্রে অসুবিধা নাই। মূলত আমাদের এই পোরশনটা আগে আসবে, হ্যাঁ আমি একটু ভুল লিখে ফেলছি। এই জায়গাটা হবে 4ac মাইনাস বি স্কোয়ার, আর এই জায়গাটাতে হবে আমাদের 4ca প্লাস বি স্কোয়ার, মানে এই পোরশনটা আগে হবে। হ্যাঁ একটু মাথায় রাখবে, অপশন দেখে আর কি সূত্রটা একটু ভুল লিখে ফেলছিলাম। তো বিষয়টা হচ্ছে আমাদের এই জায়গাটা হবে 4ca আগে হবে, 4ca যখন প্লাস ইউজ করব তখন অসুবিধা নাই, কিন্তু যখন মাইনাস ইউজ করবো তখন একটু ডিস্টার্ব হবে। 4ca আগে ইউজ করবা আর বি স্কোয়ারটা পরে ইউজ করবা, তাহলে 4ca, ঠিক আছে, মাইনাস 2 স্কোয়ার, তাহলে এখানে আমাদের 20টা আগে আসবে না, 4 5 20 মাইনাস হচ্ছে 4, তাহলে 16/4, তার মানে এখানে উত্তর হবে না 4। এটা ডিউতে আসছিল তোমার কত সালে, 11-12 সালে। এটা ডিউতে আসছিল তোমার 11-12 সালে, ঠিক আছে। আচ্ছা সো আই গেস তোমরা এখন বুঝতে পেরেছো। আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ তোমাদের মধ্যে একজন লিখছিল সূত্র, আসলে বুঝতে পেরেছো বিষয়টা। 4ca মাইনাস বি স্কোয়ার, 4ca মাইনাস বি স্কোয়ার, ওকে। আচ্ছা সো আমরা বুঝে নিলাম বৃহত্তম এবং মিনিমাম ভ্যালু কিভাবে বের করতে হয়। এবার আমরা লাস্ট যে টাইপটা শিখবো সেই টাইপে লিখবা বিভিন্ন ধরনের মূলের জন্য বিভিন্ন ধরনের সমীকরণ নির্ণয়, টাইপ 5 আমরা একটু শিখে ফেলি। বিভিন্ন ধরনের সমীকরণের জন্য বিভিন্ন ধরনের মূল নির্ণয়, টাইপ 5 লেখো। আমি তোমাদের হাতে কলমে সব কোশ্চেন সলভ করে দিচ্ছি, এরপরও যদি ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা পরীক্ষায় খারাপ করো আসলে কিছু বলার থাকে না। এখানে সর্বোচ্চ এফোর্টটা দিয়ে আমি তোমাদের শিখাই দিয়েছি, আমার মনে হয় না আমার পড়ানোয় কোনো ত্রুটি রেখেছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে তোমাদের চেষ্টা করেছি সবগুলো কাভার করানো। এখন বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ ভালো করবা, আর যদি ফাঁকি দুকি দাও তাহলে আসলে আর কিছু বলার নাই। যেহেতু বেশ সময় পাচ্ছ তাই নিজেকে গুছিয়ে নাও একদম সুন্দর করে, আবার ধরো যে যাদের গ্যাপ আছে একদম ভালোভাবে কাভার করে নাও, বুঝতে পারছো।
তুমি এখন দেখবা যে তোমার কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে তুমি যদি একটু কম্পেয়ার করো, যে অধ্যায়গুলো তুমি শর্টকাট শিখেছো অলরেডি, সেই অধ্যায়গুলো যদি তুমি একটু প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, তাহলে মনে থাকবে। অ্যান্ড দেন তুমি যদি তোমার কোনো ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করো, তাহলে দেখবা যে তুমি কিছুটা হলেও আগায় আসো তাদের থেকে। কারণ তারা ওই ম্যাথটা করতে গিয়ে দেখবা যে বেশ বড় একটা সময় ব্যয় করতেছে, কিন্তু তুমি অল্প সময়ের ভিতরে সেই ম্যাথটা করে ফেলতে পারছো। ঠিক আছে, এটা সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, ওকে, সো এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে টাইপ 5 বিভিন্ন ধরনের মূলের জন্য বিভিন্ন ধরনের মূলের জন্য বিভিন্ন ধরনের সমীকরণ, খেয়াল করো, বিভিন্ন ধরনের মূলের জন্য বিভিন্ন ধরনের সমীকরণ। সো আমরা এখানে একটি কেস 1 লিখি। আচ্ছা, কেস 1 লেখার আগে আমরা একটা কাজ করি। লেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের কেস 1। এখানে লেখো সমীকরণের মূলদ্বয়, লিখার কেমন একটা কোলন দাও, মানে হাইপেন দাও। সমীকরণের মূলদ্বয় 1/α 1/β হলে এরকম যদি কোনো ইকুয়েশন তোমার কাছে চাই, আচ্ছা শত এটা আসলে ঠিক যে তোমাদের এই বিষয়টা আমি বলতে চেয়েছিলাম যে বাসায় বসে অনলাইন ক্লাস করার সব কিছু আসলে ঠিক আছে, শুধু একটা জিনিস সমস্যা হয়, সেটা হচ্ছে যে যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাবা তখন অনেক স্টুডেন্ট থাকবে, সেই স্টুডেন্টের ভিড়ে হয়তো পরীক্ষা থেকে একটু মেন্টাল প্রেশারে পড়তে পারো। আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। কিরকম ঠিক আছে, কিরকম আমি যদি বলি যে আমি যখন ঢাকাতে কোচিং করতে গেছিলাম তখন আমার রুম ভাড়া লাগতেছিল টোটাল লেগেছিল কত, 40,000-এর মতো লাগছিল, 40,000 টাকা লাগছিল। অ্যাডভান্সই করা লাগছিল 20,000 টাকা, বুঝতে পারছো? সো আমার থাকা খাওয়া খরচ মিলায় ওখানে প্রায় 50,000 টাকার মতো গেছিলো। এরপরে উদ্বাসে দেওয়া লাগছিল কত, 16-17 টাকার মতো। তারপরে এরপরে আনুষঙ্গিক খরচ তো আছে, বই কেনা, খাতা কলম, ইটিসি হাবিজাবি হ্যান ত্যান। টোটাল আমার অ্যাডমিশনে খরচ হয়েছিল মেবি 75,000 টাকা কি 80,000 টাকা, এরকম খরচ হয়েছিল টোটাল আমার অ্যাডমিশন টাইমে। আর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম, টোটাল দিয়ে আমার 1 লাখ টাকা খরচ হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম, তো ভর্তি হওয়ার আগে আমার অ্যাডমিশন টাইমে কিন্তু মোটামুটি 75 থেকে 80,000 টাকার মধ্যে খরচ হয়েছিল। কিন্তু তুমি যখন বাসায় করতেছো, সেই কোর্সটা করতে কিন্তু তোমার খুব বেশি সময়, মানে খুব বেশি টাকা পয়সা লাগতেছে না, খুব অল্প টাকা পয়সার ভিতরে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, রাইট? মানে খুব অল্প টাকায় তোমার কিন্তু পুরো একটা অ্যাডমিশনের কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ইভেন তুমি অনলাইনে পরীক্ষাও দিতে পারছো। মেইন যে সমস্যা সেটা হচ্ছে কি, আমরা অনেক লোকের ভিড়ে পরীক্ষাটা দিতে পারছি না, রাইট? শুধু এই সমস্যা ব্যতীত বাকি যদি চিন্তা করো তাহলে কোনো টেনশন নাই। তোমার দেখা যাচ্ছে তোমার আম্মা তোমাকে খাওয়াই দিচ্ছে আর তুমি ক্লাস করতেছো, কি রিল্যাক্স। অনেকে হয়তো শুয়ে পড়ে ক্লাস করতেছো, শুয়ে ক্লাস করতেছো, অনেকে হেলান দিয়ে ক্লাস করতেছো, রাইট? মানে কি বলবো, আবার রেকর্ডেড ক্লাস আছে, পরে দেখে নিতে পারছো, কত সুযোগ। আর আমাদেরকে উদ্বাসে যেমন অফলাইনে তুমি যদি করো তাহলে কি, যে ক্লাসটা একবার মিস হয়ে গেলে ওই ক্লাসটা তোমার আর করার কোনো সুযোগ ছিল না, রাইট? এটা কোনো অপশন ছিল না। সো এটা একটা ব্যাপার আর কি, যে অনলাইনে আসলে সুবিধা অসুবিধা, সব জায়গায় সুবিধা অসুবিধা আছে। যেমন তুমি যদি অফলাইনে তুমি যদি পড়তে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার বেশ একটা জার্নি করে তোমাকে কোচিংয়ে যেতে হবে, জার্নি করে আসা লাগবে, সেখানেও কিন্তু এক ধরনের ঝামেলা পড়তে পারো, রাইট? আবার অনেক সময় বৃষ্টি হয়, বৃষ্টির সময় কিন্তু বাইরে গিয়ে ক্লাস করা, আমরা করেছি এগুলা। বৃষ্টির সময় বাইরে গিয়ে ক্লাস করা, ওই সময় ভিজে পড়ে আসা, ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট, বুঝতে পারছো? পেইনফুল। কিন্তু সেই সমস্যা কিন্তু অনলাইনে নাই।
শুধু একটাই সমস্যা যে লোকের ভিড়ে আসলে পরীক্ষাটা দেওয়ার ব্যাপার স্যাপারগুলো। তো এতে করে কী হবে, তুমি বারবার বেশি বেশি নিজে নিজে পরীক্ষা দিতে হবে। সেলফ টেস্ট দাও যে আমি যেখানে পরীক্ষা দিই না কেন আমার আসলে কোনো অসুবিধা হবে না, নর্মালি আমি পরীক্ষা দিব, এটা আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এরকম একটা মেন্টাল সেট আপ তুমি দিয়ে নাও, বুঝতে পারছো? এই আর কি। হ্যাঁ, এটা ঠিক, ফার্মগেট জার্নি থেকে বেঁচে গেছো, একদম ঠিক বলেছো। আসলে অফলাইনে বেশ কিছু ঝামেলা আছে, আসলে সব জায়গায় অসুবিধা সুবিধা আছে, বুঝতে পারছো? এ হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে আমরা একটু দেখি, খেয়াল করো যে এখানে দেখো 1/α, 1/β যদি হয়, তো আমাদের এখানে যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এই সমীকরণের আলফা বিটা, আমাদের আগের সমীকরণের মূলদয় কেমন ছিল ভাই? আলফা বিটা। তো আলফা বিটা না দিয়ে আমি বলতেছি কি যে 1/α আর 1/β যদি এই ফরম্যাট থাকে তাহলে কি হবে জানো? সূত্রটা তাহলে এই ক্ষেত্রে তুমি একবার ইউজ করতে পারবে, সেটা কি জানো? যে সি এর জায়গায় এ নিয়ে আসবা আর এ এর জায়গায় সি আসবে, দ্যাটস ইট ভাই, আর কিচ্ছু না। এই সিটা আসবে এ এর জায়গায় আর এটা আসবে সি এর জায়গায়। আমি যদি একটু লিখি bx প্লাস সি, এই সিটা আসবে এ এর জায়গায়, এটা আসবে সি এর জায়গায়, তাহলে উত্তরটা কেমন হবে বলো তো ভাই? সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে এ ইকুয়াল 0, দ্যাটস ইট ভাই, আর কিচ্ছু না। জাস্ট কী করলাম, এ সি চেঞ্জ করে দিলাম। তবে একটা জিনিস মাথায় রাখবে, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, রাইট? যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা সিস্টেম করে নিতাম। ফর এক্সাম্পল যদি এমন থাকতো যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে মাইনাস সি আছে, এই জায়গাটা মাইনাস সি আছে, যদি এমন থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে প্লাসটা বানিয়ে নিতে হবে, রাইট? বানিয়ে নেওয়ার পরে কি হচ্ছে যে আমরা কিন্তু ইন্টারচেঞ্জ করতেছি, এটা এখানে আসতেছে এটা এখানে আসছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হতো বলো তো? সেক্ষেত্রে হতো মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল 0, বুঝতে পারছো বিষয়টা? যদি আমাদের এরকম কোনো ইকুয়েশন থাকতো তাহলে কিন্তু আমাদের উত্তরটা হতো এমন, অর্থাৎ বানিয়ে নিতে হবে, প্লাস এখানে বানিয়ে নিতে হবে, অর্থাৎ এই ফর্মেটের জন্য এই ফর্মুলাটা হয়। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো আমি যদি তোমাদের উদাহরণ যদি দিই, ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা উদাহরণ যদি তোমাদেরকে আমি একটু দিই তাহলে বুঝতে পারবা। 2x স্কোয়ার প্লাস 3x, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল 0, বলতেছে এর মূল যদি 1/α বিটা হয় তাহলে সমীকরণ কেমন হবে বলতে পারবা কেউ এখন? আলফা, হ্যাঁ, 1/α এবং 1/β হলে উত্তরটা কেমন হবে বলো? খুবই সিম্পল ভাই, কি হবে? আমাদের এই 1টা এখানে চলে আসবে, 2টা এখানে যাবে, তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তরটা হবে 1x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল 0। তো এখানে 1 না লিখলেও চলে। সো এইটাই হচ্ছে আমাদের উত্তর। এটা ডিউতে আসছিল কত সালে জানো? এটা ডিউতে আসছিল হচ্ছে 95-96 সালে ডিউতে আসছিল, এটা 95-96 সালে, অর্থাৎ অনেক আগে আসছিল। এরপরে আবার এসেছে, আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটিতে এটা আবার পরবর্তীতে এসেছে। তো কোশ্চেনটা হচ্ছে, আমি যদি আরেকবার লিখি একটু, ঢাকা ইউনিভার্সিটিতে আরেকটা আসছিল, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3। আর নেক্সট আমি যদি আরেকটা কোশ্চেন একটু লিখি, এক্স স্কোয়ার এখানে লিখি আর কি, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল 0, সমীকরণের মূলদয়, সমীকরণের ডিস্টার্ব, কারেন্ট চলে গেল, আজকে এত ডিস্টার্ব দিচ্ছে কেন? আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, 5 থেকে 10 মিনিটের ভিতরে চলে আসবে কারেন্ট, ইনশাআল্লাহ হয়তো চলে আসবে আর কি, একটু অপেক্ষা করো, কারেন্ট চলে আসবে খুব শীঘ্রই।
আজকে মনে হয় না আর আসলে কারেন্ট আসবে, আসলে এতক্ষণে চলে আসতো। তো যারা এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত লাইভে ছিলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আর ক্লাসটা না নিই আর কি, মানে কারেন্ট আসলে না থাকলে গরমেতে ক্লাস নেওয়া কঠিন। আর অনেকে বলতেছো লাইট জ্বালিয়ে ক্লাস, ফোনের আলো জ্বালিয়ে ক্লাস নিতে, কাজটা অনেক ডিফিকাল্ট আর কি। সো একটা কাজ করে, যেহেতু আদান দিচ্ছে আমাদের এখানে আর কারেন্টও এখনও আসে না, আমি কালকে তোমাদের একটা বড় একটা ক্লাস নেবো। হ্যাঁ, কালকে সন্ধ্যার পরেও হয়তো 1 ঘন্টা ক্লাস নিতে পারি। কালকের ক্লাসে অনেক কিছু করানো হবে, মানে বহুপদী করাতে ধরো আমার 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট লাগবে। এরপরে আমি বাকি চ্যাপ্টারগুলো করাবো। আজকে করাতে চেয়েছিলাম কিন্তু করাতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। তো সবাই তাহলে লিভ নিতে পারো, আমি লাইভটা অফ করে দেবো এখনই। আমার কথা কি শুনতে পাও তোমরা, আমি যেটা বললাম এখন? কেউ একজন কনফার্ম করো কাইন্ডলি। আমি যেটা বললাম সেটা কি শুনতে পাও তোমরা?